তখন, কারণ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, তাকে নিষেধ করে আপনি বেশি দিন রাখতে পারবেন না। এটা সাময়িক তৃপ্তি পাচ্ছে, এটা আজ হোক কাল হোক 10 বছর পরে হোক এটা ছেড়ে দিতে হবে। এটাকে ছেড়ে দিতে হবে, আজ হোক কাল হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজত্ব করবেই, এবং কোনো এক সময় ক্ষমতাও আসবে, কোন দিন আসবে আমরা জানি না। কিন্তু আমরা এক ধরনের ইলিউশনে ভুগছি যে না, আওয়ামী লীগকে শেষ, 24-এর পরে তাদের রাজনীতির অধিকার নাই, তাদের ঘরে বাড়িতে থাকার অধিকার নাই, তারা জেলেই থাকবে, তারা ফাঁসিতেই ঝুলবে। তো এই ধরনের সোসাইটি যদি আমরা তৈরি করি, তাহলে সেখানে দেশের শান্তি আসবে না। এক ধরনের অশান্তির মধ্য দিয়ে দেশের দেশ এগিয়ে যেতে পারে না। দেশ যখন এগিয়ে যাবে না, তখন বৈশ্বিক এই পরিস্থিতিতে আমরা আসলে টিকতে পারবো কিনা, এটা আমাদের বিরাট কোয়েশ্চন। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তখন কি হবে? আমরা এমনিতে যুদ্ধে মধ্যে পড়েছি, দুইটা বড় যুদ্ধের মধ্যে আমরা পড়েছি, একটা ইউক্রেন গেল, একটা ইরান যুদ্ধ গেল। আমাদের শ্রমিকরা বাইরে যারা রেমিটেন্স পাঠায় তারা একটা প্রতিবন্ধকতার মধ্যে আছে। ইউনুস আমাদের রাষ্ট্রীয়ভাবে যে ইয়েটা ছিল, আমাদের প্রাইডটা ছিল, সেটাকে ধসিয়ে দিয়েছে বহির্বিশ্বের কাছে। আমাদের পাসপোর্টের এখন কোনো মূল্যই নেই। তো সেই অবস্থায় দেশটা কিভাবে এগিয়ে যাবে, নতুন একটা নির্বাচিত সরকার এবং কি করে একটা ইনক্লুসিভ সোসাইটি করে সামনে এগিয়ে যাবে। এখন বারবার কথা বলে যে আওয়ামী লীগ তো মাপ চায় না, এই করে না, সেই করে না। সেই পরিবেশ তৈরি করেন, তারা যে মাপ চাইবার মতো পরিবেশ হয়। তারা তো বলছে যে মাপ চাইবো, কি কারণে চাইবো সেটাও আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা দেখছি যে কিছু হত্যার জন্য ইনডেমনিটি পেয়ে যায়, আর কিছু হত্যার জন্য মাপ চাইতে হবে। এটা কোন ধরনের সভ্যতা? আর মাপ যদি চাইতে হয়, তাহলে তো এই 71-এ যারা অপরাধ করেছে তারা কোথায়? তাদের মাপ চাইতে প্রশ্ন আসে না কেন? তারা তো দিব্যি রাজনীতি করতেছে, তারা তো সংসদে গিয়েছে। সো অনেক জটিল প্রক্রিয়া, কিন্তু এই যত জটিলতাই থাকুক, রাজনৈতিক সহনশীলতা থাকলে, পরস্পর টেবিলে বসলে আমার মনে হয় এগুলা সমাধান করা যায়। এবং আমরা যদি নিজেরা না পারি, বিএনপি আওয়ামী লীগ নিজেরা বসতে পারছে না, তাহলে এখানে তৃতীয় পক্ষ আছে, এখানে ইন্ডিয়া আছে, অন্য কোনো একটা রাজনৈতিক দেশ আছে, তারা, কিংবা থার্ড পার্সন যারা আছে, অনেক মিডিয়েটর আছে, নিরপেক্ষ মিডিয়েটর দিয়ে তারা এই ধরনের ঝামেলাগুলো মিটাতে পারে। আমার মনে হয় যে ঝামেলা খুব বড় ধরনের, দেশটাকে ধ্বংস করার মতো যদি পরিস্থিতি তৈরি না করে, আগেভাগে এগুলো সমাধান করা উচিত। এবং আওয়ামী লীগকেও এটা বোঝা উচিত যে তারা এখন ক্ষমতায় নাই, তারা কালকেই ক্ষমতায় এসে যাবে, সেই কল্পনা তাদের করা উচিত না। এবং তারা স্বাভাবিক রাজনীতিতেও ফেরত আসতে হবে। তাদের ভুল নাই, আমরা কিছুই করি নাই, আমাদের কোনো দোষ নাই, আমরা সহি, এই যে মেন্টালিটি, সেই মেন্টালিটিও তো তাদেরকে ত্যাগ করতে হবে। সম্প্রতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি এই বছরই দেশে ফিরবেন। এই বছর হিসাব যদি আমরা করি, আর হাতে মাত্র 3-4 মাস সময় আছে। সুতরাং এই 3-4 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন, এবং তিনি মৃত্যুকে ভয় পান না। তার মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি এই সিদ্ধান্তে অটল বলে আমরা জেনেছি। আপনার মতে তার এই দেশে ফেরার সম্ভাবনাটা কতখানি বাস্তব বলে আপনি মনে করেন? এবং সেই সাথে তিনি যদি দেশে ফিরেন, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিবে? বাংলাদেশের রাজনীতি তো অবশ্যই এক ধরনের চাঙ্গা ভাব আসবে আওয়ামী লীগের মধ্যে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে তারা তো এক ধরনের ঐক্যবোধ করবে তখন। এখন এটি নির্ভর করছে যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কী ধরনের সমঝোতা হচ্ছে। আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা ছাড়া, আওয়ামী লীগের সাথে বা বর্তমান সরকারের সঙ্গে ভারতের সমঝোতা ছাড়া, চাইনিজ হস্তক্ষেপ ছাড়া, আমেরিকান হস্তক্ষেপ ছাড়া, আমার তো মনে হয় না শেখ হাসিনা এখানে আসবে। শেখ হাসিনা এখানে যদি আসে, বলা হচ্ছে যে উনি আসলেই ওনাকে দেওয়া হবে না, আপিল করার সুযোগও দেওয়া হবে না। এখানে নিরাপত্তা দেওয়া হবে এটা বলা হচ্ছে, আপিল করার সুযোগ দেওয়া হবে না। তো আপিল করার সুযোগ যদি ওনার না থাকে, তাহলে উনি ফাঁসি খাইতে আসবেন? হ্যাঁ, ওনার তো দেখা যায় যে তাহলে ওনার ফাঁসি যেহেতু ডিক্লার হয়ে গেছে, আপিল করারও সুযোগ নাই। আইন তো আছে, হ্যাঁ, আপিল করার সুযোগ যে তিনি পাবেন, এই আইন তো আছে।
এই আইনটাও নির্ভর করছে সরকারের উপর। যেমন সরকার বাচ্চু রাজাকারকে এই সুযোগ দিয়েছে, সরকার ইয়েকে দিয়েছে, আজহার সাহেবকে দিয়েছেন, যিনি এখন সংসদ সদস্য, উনি যুদ্ধাপরাধী মামলায় ছিলেন। সরকার যাকে ইচ্ছে দিতে পারেন এবং অতীতে এই ধরনের নিয়ম আছে, আবার দেয় নাই সেই নিয়মও আছে। তো সব কিছু নির্ভর করছে সরকারের উপর, সরকার দিবে কি না দেবে। সরকার এখনও পর্যন্ত ডিক্লেয়ার করছে যে শেখ হাসিনা এই সুযোগটা পাবেন না, যেহেতু উনি যথাসময়ে আপিল করেন নাই এবং ওনার তরফ থেকে হচ্ছে যে সে পরিবেশ নাই। এবং এইটা ইন্টারন্যাশনালিও এই বিচারটা নিয়ে প্রশ্নের সম্মুখীন। এটা যে একটা সঠিক বিচার হয়েছে সেটা আন্তর্জাতিক সংগঠনগুলো মনে করে না, মনে হয় যে এটা প্রতিহিংসা পরায়ণ একটা বিচার হয়েছে। সো সরকার এটা কিভাবে ডিল করবে আমি জানি না, তবে এটুকু আপনাকে আমি নিশ্চিত করে বলতে চাই যে শেখ হাসিনা ফাঁসি খাওয়ার জন্য নিশ্চয়ই দেশে আসবেন না। এবং ওই পরিস্থিতি যদি বাংলাদেশে না হয় তখন উনি ডিসেম্বরে আসবেন আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে একটা অনুকূল পরিবেশ না থাকলে কখনো উনি আসবেন না। তবে উনি আসবেন এবং ওনার যে দৃঢ় চেতনা আছে, আসতে চান, সেটা আমার কোনো সন্দেহ নাই। উনি আসতে চান, উনি যে এটা ফাঁকা আওয়াজ দিয়েছেন তা না। কিন্তু আসতে চাইলেই আমি কি আগুনে ঝাঁপ দেবো নাকি? আমি জানি যে আমি এমন একটা পরিবেশে যাচ্ছি, এখানে আগুন, তো সে পরিবেশ যদি তৈরি হয় নিশ্চয়ই উনি আসবেন। 15 আগস্ট ধানমন্ডি 32-এ অনেকেই আসলে শ্রদ্ধা জানাতে গিয়েছেন এবং তাদেরকে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। কাউকে গণপিটুনি দেওয়া হয়েছে এবং অনেকেই আছে ওই রাস্তা দিয়ে হয়তো বা হেঁটে যাবেন, এই সুযোগটা দেওয়া হয়নি, রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছিল। এবং আমরা সেখানটায় বেশ কয়েকজন ছাত্রকে জনগণকে অ্যাটাক করতেও দেখেছি। জুলাইয়ের কি বিপরীতে যাচ্ছে না পুরো বিষয়টা? জুলাই তো বলেছে যে সবার স্বাধীনতা থাকবে, বাংলাদেশে প্রতিহিংসার সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করা হবে, এমনটা কেন হচ্ছে? এটা তো আজকে না, এটা তো সেই ইউনূসের আমল থেকে হচ্ছে। এটা তো 5 আগস্টের পর থেকে হচ্ছে। জুলাই চেতনা দিয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে প্রতিপক্ষকে মারা, হামলা করা, প্রতিপক্ষের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা, রাজনৈতিক কার্যক্রম ছাড়াও ব্যক্তিগত কার্যক্রম পর্যন্ত হামলার সম্মুখীন হওয়া। এবং 32 নম্বরে যে উদাহরণ দিচ্ছেন, এটা তো দীর্ঘদিন থেকে রাস্তাটা বন্ধই করে রাখছে সরকার। একটু তাহলে বলতে চাই, যেহেতু এই বাড়িটাকে দফায় দফায় ভাঙা হয়েছে এবং খুবই সামান্য কিছুই অবশিষ্ট আছে, এরপরেও কেন এই বাড়িটাকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে? এটা আমার কোশ্চেন। এরপরও কেন পাহারা দিতে হচ্ছে? মুজিব যদি কিছুই না হয়, মুজিবের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে, তো মুজিবের বাড়ি পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগে কেন? মুজিবের বাড়িতে লোকজন ফুল দিতে গেলে সেটাকে গ্রেনেড মনে করা হবে কেন? অবশ্যই উনি জাতির জনক, অবশ্যই উনি বাঙালির হৃদয়ে ওনার নাম গেঁথে আছে। ওনাকে যতই চেষ্টা করা হোক গিয়ে মুছে ফেলবে বাংলাদেশের ইতিহাস থেকে, তাহলে সেটা তো পারছে না। সো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15 আগস্টের মৃত্যুদিনে বা ওনার জন্মদিনে ওনার বাড়িতে শ্রদ্ধা জানাতে কেউ যদি যায় ফুলের তোড়া নিয়ে, সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটাতে যখন সরকার বাধা দেয়, বিশেষ করে একটা নির্বাচিত সরকার যখন বাধা দেয়, তখন বুঝতে হবে যে এই সরকার আগের সরকারের নীতিমালায় বাস্তবায়ন করছে এবং গণতান্ত্রিক রীতিনীতিকে উপেক্ষা করছে। আপনি তাহলে ডিক্লেয়ার করতে হবে যে 15 আগস্ট কোথাও পালন করা যাবে না, 15 আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতেও যাওয়া যাবে না, ওনার মাজার যেটা টুঙ্গিপাড়া আছে সেখানেও কেউ ফুল দেবে না, তাহলে ডিক্লেয়ার করতে হবে। আদারওয়াইজ কেউ যদি যায়, আপনার কোনো অধিকার নাই, আপনার পুলিশের কোনো অধিকার নাই সেটাকে প্রিভেন্ট করার, তাদেরকে ধরে নিয়ে ট্রাকে তুলে চালান দেওয়ার। আমি দেখেছি যে একজনকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে ফুলের অর্ণব দাস নামে একজনকে, যুব কর্মীকে, আর 2-3টা মহিলাকে ধরে নিয়ে গেছে ধানমন্ডি থানা। এগুলো তো অনধিকার চর্চা। এটা বাংলাদেশের সংবিধানও তাদেরকে অধিকার দেয় না, আন্তর্জাতিক কোনো আইন এই অধিকার দেয় না। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা আরও যেটা হয়েছে, পুলিশের সামনে কতিপয় টোকায় এদেরকে মারছে এবং যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, ব্যক্তি পরিচয় নাই, তারা 15 আগস্টে লোক আসছে কেন সেজন্য এদেরকে পিটাচ্ছে। সো আপনি তো এই অধিকার তো কাউকে দিতে পারেন না। আপনার পুলিশ বসে আছে, আপনার পুলিশের সামনে আর কিছু লোক এসে নিরস্ত্র কিছু মানুষকে পিটাচ্ছে।
এবং এইটাতে তো প্রমাণ হয় যে সরকার এই মব সংস্কৃতি, এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব সংস্কৃতি থাকবে না, কিন্তু বাস্তবে তো না, তা না। আমি গত 6 মাসের ইতিহাসে দেখলাম 133টা মব হয়েছে বাংলাদেশে। তো ইউনূসের আমল চলে গেল, ওনাদের আমলেও কেন মব হচ্ছে? ওনাদের আমলেও কেন ওই হত্যা, ধর্ষণ, মারামারি, এই কার্যক্রমগুলো এখনও অব্যাহত রয়ে গেছে? বিরুদ্ধ মতকে দমন করা অব্যাহত রয়ে গেছে, এবং বিরুদ্ধ মতের কাউকে তুলে নিয়ে জেলে দিয়ে দেওয়ার, মব করে এই কালচারগুলো রয়ে গেছে। এগুলো কিন্তু অনেক বড় কোয়েশ্চেন। আমরা খুব আহত হই যদি এই কালচারটা যে চলে আসছে। আমরা চাচ্ছি বারবার ইউনূসের যে দুঃশাসন ছিল, শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত হয়ে আমরা যদি ইউনূসের দুঃশাসনকে চিন্তা করি, 1000 গুণ মানে অসহনীয় একটা পরিস্থিতি ছিল। আমাদের সমাজের যে বন্ধন ছিল সেগুলো নষ্ট করে দিয়ে গেছিলো। আমাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটাতে পারবে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার। যখন নির্বাচিত সরকারের আমলও আমরা যখন দেখি ইউনূসের পলিসি কার্যকর হচ্ছে, সেটাই চলছে, তাহলে এটা তো আমাদেরকে আহত করে।